চিত্রাঙ্কনা দ্বিতীয় পরিচ্ছেদ লিখেছেন ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 33। এলাহি বাড়ির সকলে আজ সকাল থেকে পুরোদমে ব্যস্ত। রোজা রেখে বাড়ির সবাই হাতে নাতে সব কাজ করছে। চিত্ররাজের বিয়ে বলে কথা, তাদের শুরুটা সুন্দরভাবে হয়নি এটা ঠিক, তবে শেষটা তো সুন্দর করাই ভালো। বিয়ের সময়সূচি ঠিক করা হয়েছে রাত 10টায়। তারাবির পর বিয়ে দলিলে স্বাক্ষর করবে চিত্ররাজ, সেই অনুযায়ী কাজ চলছে। বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছে। যদিও চিত্রা এত কিছু চাইছিল না, তার কাছে এই যে তার সাদামাটা বিয়েটা হয়েছিল ওইটাই সবচেয়ে মনে রাখার মতো এবং সুন্দর ছিল। ফরাজ চিত্রার জন্য লাল রঙের শাড়ি কিনে এনেছে, তবে চিত্রটা পরবে না, সে তার বিয়ের ওই বেনারসিটাই পরবে। ওইটার সাথে তার হাজার গল্প জড়িয়ে। লোকেরা বাড়িতে সাজাতে ব্যস্ত, সাদামাটা আয়োজন, যদিও আয়োজন এমন হলেও সাজসজ্জায় ভালোবাসায় মিশে আছে। উঠোন জুড়ে রাঙানো হয়েছে সাদা আর হলুদ হালকা ফেয়ারি লাইট। বারান্দা রেলিংয়ে জড়ানো গাঁদা আর রজনীর মালা, সেই ভেসে আসছে মিষ্টি সুবাস। প্রবেশদ্বারের ছোট্ট করে ফুল দিয়ে বানানো হয়েছে একটি খিলান, খুব বেশি জাঁকজমকপূর্ণ নয়। বাড়ির এক পাশে তখন রান্নার ধুম লেগেছে। খালি যে বিয়ের জন্য তেমনটা না, ইফতারি থেকে শুরু করে একসাথে সব হচ্ছে। আজ নদীর জেদ ধরে বললেছে বাড়ির মানুষেরা মিলেই সব সামলে নিবে। নদীর ওপর ফরাজের ভরসা আছে, পাকা রাঁধুনি একেবারে। আর যেহেতু সবাই কিছু নিজেরই মধ্যে, তাই রান্নাবান্না পুরো দায়িত্ব নিয়েছে মেয়েরাই। নদীর সাথে রুমানা, জমেলা, আয়শা, ফারিয়া সবাই মিলে একসাথে কাজ করছে। কেউ সবজি কাটছে, কেউ মশলা বাটছে, কেউ হাঁড়ি নেড়ে দিচ্ছে রান্নার। নিশু আর পিয়াস সকালে ফোন করে জানানো হয়েছিল, কিন্তু এত দূরের পথ হুট করে পাড়ি দেওয়া সম্ভব হয় না। তবুও মার্জিয়া সকাল সকাল চলে এসেছে, চুপচাপ হাতে হাতে সাহায্য করে যাচ্ছে সকলকে। শুধু সোহাগ আসেনি, হয়তো আসার সাহস হয়নি। নিজের ভালোবাসার মানুষটাকে দ্বিতীয়বার অন্য কারো হয়ে যেতে দেখা, এই কষ্টটা সহ্য করার মতো শক্তি যে তার নেই। জমিলা বুড়ি একটা বড় বাটিতে পেঁয়াজ নিয়ে বসে আছে, তার চোখে জল, নাকে জল এক হয়ে যাচ্ছে। এই পেঁয়াজগুলোর শয়তান রে শয়তান, আমার যৌবনের কথা মনে করাই দিতেছে। ফারিয়া হাসতে হাসতে বলে, ও মা, আপনার যৌবনও ছিল নাকি? জমিলার চোখ বড় হয়ে যায়। এই মাইয়া কয় কি ছিল না মানে? আমার যৌবন তো এখনো ত্যায় বাইরে পড়তাছে। নদী চুপচাপ হাড়ি নেড়ে যাচ্ছে, মাঝে মাঝে মাথা তুলে শুধু বলল, লবণটা ঠিক আছে দেখে নেন। এভাবে কাজ করলে রান্না শেষ হবে কবে? জমিলা কোনো কাজ করছে না, কেবল লবণ দেখার বাহানায় একটার পর একটা মাংস মুখে ঠুসছে। শেষে বাধ্য হয়ে নদী চেঁচিয়ে উঠল, জমিলা বুড়ি। জমিলা একটু না লজ্জা পেয়ে বলল, চোখ দেখতাছি, বিয়ে রান্না টেস্ট না করলে মানায়? রোমানা হেসে বললেন, এত চাকলে পরে বাড়ির লোক রাতে না খাইয়া থাকবে। হঠাৎ করে রান্নাঘরে বাইরে থেকে হইচই শব্দ শোনা গেল। তারপরে গাছের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল ফরাজ। ফরাজ দু হাত বুকের সামনে ধরে বেঁধে রেখেছে। বুকের সামনে ভাঁজ করে দৃশ্য একবার চোখ বুলিয়ে, এই কিসের রান্না এখনো করা হচ্ছে? হ্যাঁ, ছোট লোকি কারবার, রান্না করে এত সময় লাগে? আর বাপরে কি গরম, আমার মতো হট ছেলে এখানে থাকলে নির্ঘাত কয়লা হয়ে যাবে। আয়সা এসে বলল, আপনারই তো বিয়ে রান্না হচ্ছে, একটু সহ্য করেন। ফরাজ ভুরু কুঁচকে বলল, আমার বিয়ে রান্না? এই বিয়ে যদি আমি খাই তাহলে বিয়ের আগে বিদায় নিতে হবে। হঠাৎ ফরাজের চোখে পড়ল জমিলা বুড়ির দিকে। বড় বাটিটা কোলে নিয়ে দিব্যি বসে মাংস গিলছে। ফরাজ থমকে গিয়ে বলল, এই যে, এই বাড়িতে কি আলাদা করে খাদ্য মন্ত্রণালয় খুলছেন নাকি আপনি? বয়স তো কম হলো না, এত গিলবেন না দয়া করে, এত খেলে অকালে ওপরে চলে যাবেন। জমিলা নির্বাক চোখে দেখতেই খালি আন্ডারপ্যান্ট হ্যান্ড বয়। অব্র পাশ থেকে বলল, ওটা আন্ডারপ্যান্ট নয়, আন্ডারস্ট্যান্ড হবে। সবাই তো পারেন, তাহলে এত ঢং কেন করেন? সুন্দরী ঢং করে, আর আমি তো মহাসুন্দরী, সুন্দরী থেকেও বড় সুন্দরী, সবচেয়ে বেশি সুন্দরী, সর্বশেষ সুন্দরী। হোপ নাগিন, সিরিয়াল কম করে দেখেন বুড়ি। ফরাজ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে বলল, চোখে দেখেছেন বুড়ি? তুমি যেভাবে চোখ দেখেছ তাতে তো মনে হচ্ছে বিয়ের আগে এইসব শেষ করে দিবে। জমেলা চোখ কুচকায়, এই হেন্টু বয়, আমি কি ইয়োর ভাগের ইটিং করতেছি নাকি? নদী এবার বিরক্ত হয়ে বলল, এসব বাদ দিন, কাজ করতে দাও। ফরাজ চোখ টিপে বলল, কাজ তো দেখছি হচ্ছেই, একজন রান্না করছে আর একজন খেয়ে যাচ্ছে, টিম ওয়ার্ক ভালোই। তারপর একটু থেমে
নিচু গলায় যোগ করলো, এভাবে চলে বিয়ের রাতে আর প্লেটে কিছুই পড়বে না। জামেলা মুখ ভরে মাংস চিবোতে চিবোতে বলল, খাবই না? খাবার না থাকলে সমস্যা নাই, বউ তো থাকবো। ফরাজ এক সেকেন্ড থেমে তারপরও হাত তুলে বলল, এই জন্যই বলি এই বুড়ির অভিজ্ঞতা বেশি। সরাসরি মূল বিষয়ে চলে যায়। ফরাজ হঠাৎ করে গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, মুখে একদম সিরিয়াস ভাব এনে বলে, আচ্ছা এত রান্নাবান্না বাদ দাও তো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সবাই থমকে গেল, নদী কড়াই নাড়ানো থামিয়ে দিল। ফরাজ চারপাশে তাকিয়ে ধীরে বলল, বাসরের জন্য আলাদা কিছু রান্না করেছো কি নাকি? এই ফরাজ। নদী এবার কড়াইয়ের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। তুমি একদমই ঠিক হবে না। ফরাজ নির্লজ্জভাবে বলল, ক্ষুধা লাগতেই পারে, তখন তো নিচে এসে খাবার নিতে পারবো না, ব্যস্ত থাকবো তো। এইটুকু থেমে ভুরু না চলো আবার, অন্যরা দায়িত্ব পালন করতে হবে না? অব্র এবার সরাসরি মেজাতে পড়ে হাসতে হাসতে ঝামেলা বুড়ি তালি দিয়ে বলল, এইটাই তো আসল কথা। আমিও বলতেছি না খাবার লাগে না। আছে নাম গো চিত্রা, কালুর বাপ তো বিয়ার রাইতে ভাতও খায় নাই এই কালুর মারে পাইয়া। ফরাজ মাথা নেড়ে বলল, বুড়ি তুমি সিরিয়াস প্লেয়ার, তোমার কাছ থেকে টিপস নেওয়া উচিত। রোমানা লজ্জায় পড়ে গেলেন। নদী এবার লাল হয়ে গেল যেন পুরো। আর একটা কথা বললে না, আমি এই কড়াই তোমার মাথায় ঢেলে দিব। ফরাজ চুপ করে যাও। ফরাজ দুই হাতে তুলে আত্মসমর্পণ করলো, আচ্ছা আমি চুপ, এখন আর কিছু বলবো না আপাতত। ঠিক তখন এই বাইরে থেকে ভারী গলা এলো, এখানে এত কিসের হাসাহাসি? সবাই ঘুরে তাকালো সেই দিকে। পেছনে দাঁড়িয়ে আছে চয়ন কাইসার। ফরাজ তাকে দেখে সোজা হয়ে দাঁড়াইয়ে বলল, ও প্রধান অতিথি চলে এসেছে। চয়ন কাইসার ভুরু কুচকে বলল, প্রধান অতিথিকে? নাচতে নাচতে যে মেয়েকে আবার বিয়ে করছো তার জন্মদাতা পিতা? তবে আজকে তোমায় ক্রিমিনাল কম ভিকটিম বেশি লাগছে। মানুষ একবার বিপদ কাঁধে নিয়ে বাঁচে না, আর তুমি কি না একই বিপদ দুইবার কাঁধে নিচ্ছ? প্রশংসা না করে থাকতে পারলাম না। ফরাজ হেসে বলল, ভিকটিম তো বটে, তবে কে কাকে শিকার বানাবে সেটা রাতে বোঝা যাবে। সবাই আবারও বলে উঠল, এই রে, মুখ যেখানে সেখানে চলে। হঠাৎ করে ফরাজ আবার গলা খাকারি দিল, আচ্ছা একটা কথা ক্লিয়ার করি। সে চারপাশে তাকালো, এই বিয়েটা কিন্তু আমার নতুন না, পুরাতন জিনিস, রিলন্স। রুমানা হেসে বলল, আবারও শুরু করলি? ফরাজ থামলো না। চিত্রার সাথে তো আমার আগে বিয়ে হয়েছে, তখন কি সিক্রেট ভার্সন ছিল, এখন তো ফ্যামিলি এডিশন। অব্র পাশ থেকে বলল, ভাই আপডেট ভার্সন। নদী বলল, তুমি একটু চুপ থাকতে পারো না? ফরাজ মুচকি এসে বলল, আমি একই মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করছি, এর চেয়ে লয়াল কেউ আছে? ঝামেলা বুড়ির সঙ্গে সঙ্গে, না রে, এটাই আসল লাডিং। ফরাজ চোখ টিপে বলল, আমার জন্য চিন্তা কইরেন না, আগে থেকে অনেক ট্রেনিং আছে আমার। ঠিক তখনই চয়ন কাইসার বলল, এসব কি আচাইরা কথা হচ্ছে এখানে, চুপ থাকো। ফরাজ ঘুরে দাঁড়িয়ে একদম সিরিয়াস মুখে বলল, আচাইরা না, বাস্তব কথা শ্বশুর সাহেব, আপনার মেয়েকে আমি দ্বিতীয়বার বিয়ে করছি, এটা তো আপনার গর্ব হওয়া উচিত। চয়ন কাইসার বুড়ো কুচকে বলল, গর্ব নয়, চিন্তা। একবার করেই শিক্ষা হয়নি? উফ অব্র, বলে উঠল। ফরাজ সঙ্গে সঙ্গে, শিক্ষা হয়েছে বলেই তো আবার করছি, ভালো জিনিস বারবার নিতে হয়। রুমানা মুখ চেপে হাসলো। চয়ন কাইসার কড়া চোখে তাকালো, বেশি বাড়াবাড়ি করো না, বিয়ের পর বুঝতে পারবে সংসার কাকে বলে। ফরাজ এক পা এগিয়ে এসে নিচু গলায়, সংসার? আমি তো আপগ্রেড ভার্সন, আগের বার ট্রেলার রান করে গেছি যে। অব্র হাসতে হাসতে কাঁদছে। চয়ন কাইসার দাঁত চেপে বলল, তোমার জিব্বা খুব চালু হয়েছে দেখি। ফরাজ ফিসফিস করে, জিব্বা চালু না থাকলে তো বিয়ে টিকে না শ্বশুর সাহেব। তারপর থেমে আবারও জোরে বলল, বিশেষ করে যখন একই বউকে দ্বিতীয়বার পটাতে হয়। ফরাজ এবার থামলো না। আরও একটা কথা, আপনার মেয়েকে তো আমাকে আগে বিয়ে করেছে, এখন আবার করছে, মানে কি বুঝলেন? সবাই তাকিয়ে আছে। ফরাজ উত্তর দিল না, মানে আমি একবার পাস না রি এক্সামও, মানে আমি একবার পাস না, রি এক্সাম দিয়েও পাস। অব্র মেঝেতে বসে হাসতে হাসতে যেন ওর চোখ দিয়ে পানি বাড়িয়ে যাচ্ছে। ঝামেলা উঠে দাঁড়িয়ে বলল, এটা হইল হেন্টু গোল্ডেন জামাই। চয়ন কাইসার এবার সত্যি সত্যি মুখ সামনে রাখতে পারলেন না। করা থাকার মতোই চেষ্টা করলেও ঠোঁট কাঁপছে তার। ফারাজ আবার যোগ করলো, তাই শ্বশুর সাহেব ভয় পাবে না, আপনার মেয়ে সেফ থাকতে পারে আমার হাতে, যেমন আগে থেকে সেফ আছে।
একবার না দুইবার না, কনফার্ম বারবার। চয়ন কাইসার হঠাৎই মুখ ঘুরিয়ে নিলেন। কাশিদার ভান করলো, অনেক হয়েছে, তোমার কাজ করো। তারপর আর 1 সেকেন্ড না দাঁড়িয়ে দ্রুত বের হয়ে গেল। পেছন থেকে অব্র চিৎকার দিল, কি হলো স্যার, ভয় মার ছাড়লেন নাকি? থাক, শ্বশুরকে আর অসুর হতে বাধ্য করিস না, পরে আমার নামে বইয়ের কাছে কুটনামি করবে তোর ভাবি। পরে দেখা যাবে রাত্রে স্টার জলসার মতো নাটক বাঁধিয়ে টু মাছ ছোটলোকি কারবার শুরু করবে। ইফতারের সময় হতে তখনও মিনিট 5 বাকি। ডাইনিং টেবিল ভর্তি খেজুর, বেগুনি, পেঁয়াজি, ফল, শরবত সহ সবকিছু। ফারাজ চুপচাপ বসে আছে ঠিকই, কিন্তু তার মুখের ভাব এমন যেন কেউ তার সামনে যুদ্ধ ঘোষণা করেছে। সারাদিন না খেয়ে থাকা, তার ওপর একটাবারই প্রথম রোজা রাখা, মাথা গরম হয়ে গেল পুরো দমে। গ্লাসে শরবত ঢালতে ঢালতে হঠাৎ বিরক্ত গলায় বলল, এই শরবতটা এত মিষ্টি কেন? ডায়াবেটিক্স বাড়ানোর প্ল্যান নাকি? চিত্রা পাশ থেকে কোনো দিয়ে ঘুঁতো দিয়ে বলল, চুপ করুন, সবাই শুনছে। চয়ন কাইসার মৃদু কাশির ভান করে চেয়ার ঠেলে একটু সামনে এগিয়ে দিলেন। রোজা রাখার অভ্যাস নেই, তাই এমন হচ্ছে আমাদের সময়। ফার্স মাঝপথে কেটে দিল ভুরু কুচকে, আপনাদের সময় তো ডাইনোসরও ছিল শ্বশুর সাহেব, তুলনা করবেন না প্লিজ। টেবিলের সবাই চাপা হাসি চেপে ধরল। চিত্রা মাথা নিচু করে ফেললো, হাসি আটকাতে গিয়ে কাঁপছে সে। চয়ন কাইসা থামার মানুষ না, চশমা ঠিক করে একটু গম্ভীর সুরে বলল, দেখো বাবা, রোজা রাখতে হলে ধৈর্য লাগে, শুধু না খেয়ে থাকলে রোজা হয় না, মেজাজ ঠান্ডা রাখতে হয়। ফারাজ হেলান দিয়ে বসে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তো ঠান্ডাই আছি, আপনি তো বারবার আগুন ধরাচ্ছেন। আমি? চয়ন কাইসার ভুরু কুণ্ঠিত করলেন, আমি তো অভিজ্ঞতা থেকে বলছি। ফারাজ সঙ্গে সঙ্গে জবাব দিল, অভিজ্ঞতা ভালো জিনিস, কিন্তু সবসময় আপডেট না থাকলে সেটা পুরনো সফটওয়্যার হয়ে যায়। এবার আর কেউ থামাতে পারল না। টেবিল জুড়ে হাসির বিস্ফোরণ। পাশে আয়েশা তো সরাসরি হেসে কাশতে লাগলো। চয়ন কাইসারের মুখ লাল হয়ে উঠল। তিনি গম্ভীর হওয়ার চেষ্টা করলেন, কিন্তু গলার রাগ স্পষ্ট তাকে বুঝিয়ে দিচ্ছে, তুমি কি আমাকে পুরনো বলছো? ফারাজ একদম নির্লিপ্ত ভঙ্গিতে গ্লাসে শরবত ঘোরাতে ঘোরাতে বলল, না না, পুরোনা, ক্লাসিক বলছি, তবে মাঝে মাঝে আপডেট দরকার। চিত্রে এবার সরাসরি মাথা নিচু করে হাসতে লাগলো তার বাবার স্বামীর ঠোকাঠুকি দেখে। চয়ন কাইসার এবার চেয়ারে সোজা হয়ে বসলেন। কিছু বলতে যাবেন, কিন্তু আজান দেওয়া থেমে গেল। আজান শেষে সবাই চুপচাপ ইফতার শুরু করলো। চয়ন কাইসার ধীরে ধীরে শরবতে চুমুক দিয়ে চোখ কুচকে ফারাজের দিকে তাকালো। দেখছি, খাওয়ার সময় তো বেশ ভদ্র হয়ে গেছ, একটু আগে যে আগুন বের হচ্ছিল সেটা কোথায় গেল? ফরাজ একদম নির্লিপ্ত ভঙ্গিতে বেগুনিতে কামড় বসালো, বলল, সেটা আপনার পেছনে লাগবে বলে জমিনে রেখেছি। দেশে জ্বালানি সংকট বলে কথা, মনে মনে কথা বললেও মুখে বললেও আগুন নিভে গেছে। শ্বশুর সাহেব, পানি খেয়েছি তো। ফরাজ অ্যাক্টিং শুটার কাজ করছে। চয়ন কাইসা থামলেন না। এই বয়সে এত রাগ ভালো না, সংসার করতে গেলে ধৈর্য লাগে। আমার মেয়ের কিন্তু কষ্ট দিলে তোমার খবর আছে। ফরাজ এবার ধীরে ধীরে গ্লাস নামিয়ে খুব শান্ত চোখে তাকালো, আপনার মেয়েকে কষ্ট দিব আমি? আপনি ভুলে মানুষকে ওয়ার্নিং দিয়েছেন। চয়ন কাইসার এবার একটু থমথম খেয়ে গেল, কিন্তু হার মানার পাত্র তো সেও না। খুব চালাক তুমি, কিন্তু মনে রেখো আমি কিন্তু অনেক পুরো খেলোয়াড়। ফরাজ মাথা নেড়ে সম্মতি দিল, জানি আপনি লিজেন্ড ক্যাটাগরি, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? চয়ন কাইসার চোখ ছোট করলেন। ফরাজ এবার একটু ঝুঁকে এসে ফিসফিসে নিশুড়ে বলল, লিজেন্ডের সাথে তো নতুন প্লেয়ার খেলতে ভয় পায়, কিন্তু আমি গেম আপডেট করে খেলি। চিত্রের মুখ চেপে হাসছে। চয়ন কাইসার এবার সত্যি একটু চুপ। ফরাজ আবার স্বাভাবিক হয়ে বসে বলল, আরেকটা কথা বলি। চয়ন কাইসার কৌতূহলী হয়ে মুখ গম্ভীর করলো। ফরাজ শরবতের গ্লাস তুলে হালকা নেড়ে বলল, আপনি যতই আমাকে পরীক্ষা নিন, শেষ পর্যন্ত তো আমাকে আপনার জামা হিসেবে মানতেই হবে। রিটার্ন পলিসি নেই কিন্তু। চয়ন কাইসার নিজেও ধরে রাখতে পারলো না, হেসে ফেলল জোরে। এই ছেলেকে একেবারে অসহ্য লাগে তার কাছে। ফরাজ শান্ত গলায় বলল, তবুও তো পছন্দ করেন। আমায় ছাড়া বাথরুমে গিয়ে কাজ ছাড়তেও ভালো লাগে না। তো পরের বার আমার হাগা পেলে বাথরুমের সাথে যেও। আরে না, ওইসব পারবো না, বুড়ো মানুষের হাগার গন্ধ বেশি। তার উপর আপনার পেট কষা, পাতলে এক জেলা থেকে গন্ধ আরেক জেলায় চলে যায়। উফ, টু মাছ ছোট লোকি কারবার।